জি, আমার একটা করে প্রশ্ন করি, অনেকে আছেন তো পিছনে, প্লিজ। জি ভাই প্লিজ। ওকে, থ্যাংক ইউ। আমরা তো জানি অলমোস্ট আমাদের টি-20 ক্যাপ্টেনের টেন্ডার শেষ হয়ে গেছে গত টি-20 বিশ্বকাপের সাথে সাথে। সো টি-20 ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন যারা ছিলেন তারাই কন্টিনিউ করবেন টিল দ্য নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা 2028 সালে হবে। পাশাপাশি আমাদের ওডিআই ক্যাপ্টেন তারও টেন্ডার শেষ হয়ে যাওয়ার সময় প্রায় কাছাকাছি এসেছে। সো আমরা ফিল করি যে ইটস ভেরি ইম্পর্টেন্ট যেন ক্যাপ্টেনরা নিরবিচ্ছিন্নভাবে তাদের কাজ করতে পারে এবং একটা লং টার্ম ভিশন নিয়ে কাজ করতে পারে। মেহেদী হাসান মিরাজ যেহেতু অলরেডি প্রায় বছরখানেকের মতো হয়েছে তার এই ক্যাপ্টেন্সি ব্যাপারটা, এবং বিশ্বকাপ যেহেতু এখন আরও সময় বাকি আছে, সো উই থট যে ওকে এই সুযোগটা যদি আমরা দিই ও আরও সুন্দর করে গোছাতে পারবে দলটাকে। আমাদের ধারণা মিরাজ হ্যাজ বিন ডুইং ওয়েল, আমাদের দলও ভালো পারফর্ম করেছে। সো ওইসবের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া। লং টার্ম একটা হচ্ছে লং টার্ম সবাইকে দেওয়া এবং একটা নিশ্চিতভাবে যেন ক্যাপ্টেনরা তাদের দল গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, এই ব্যাপারটাই। প্রাইমারিলি আমরা একটা কমিটি গঠন করেছি এবং সেই কমিটি আগামী বোর্ড মিটিংয়েই এই সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রস্তাবনা উপস্থাপন করবেন, কাদেরকে এবং কীভাবে কী পরিমাণ এটা পেনশন প্রদান করা হবে সেই সংক্রান্ত একটি কমিটি গঠন হয়েছে। বেসিক্যালি প্লেয়ার অ্যান্ড ম্যাচ অফিসিয়াল নিয়ে একটা আজকে প্রিন্সিপালি এগ্রি করা হয়েছে, আর তারপরে একটা কমিটি করা হয়েছে, সেই কমিটি আপনার প্রপোজালটা দিবে। হ্যাঁ, আজকে আরও একজন পরিচালক পদত্যাগ করবে, মানে এই নিয়ে 6 মাসের ভিতর 4 জন। এটা নিয়ে বিসিবির ভিতর কতটুকু কনসার্ন এবং ভবিষ্যৎ নিয়ে আপনারা কতটুকু ভাবছেন যে এটা কতটুকু কন্টিনিউ করা যাবে এভাবে যদি পদত্যাগ করতে থাকে, এটা নিয়ে আপনাদের কি আলোচনা হবে বা আপনাদের ভাবনা কি? এটা নিয়ে আসলে আমাদের নতুন করে কোনো আলোচনা হয় নাই। আপনারা দেখেছেন যে যারা পদত্যাগ করেছে তারা তাদের ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছে, শুধু এটা তাদের বিষয়। আর আজকে যার কথা আপনি বলছেন উনি তো আজকে আমাদের সাথে আসলে মিটিংয়েই ছিলেন, মিটিং থেকেই আমরা আসলে আপনাদের নিউজের মাধ্যমে জেনেছি যে উনি রিজাইন করেছেন। হ্যাঁ, তো উনি বিশেষ করে হচ্ছে যে 4 জনই রিজাইন করেছেন, আপনারা যেটা জেনেছেন, তারা যথেষ্ট পরিমাণে ভূমিকা পালন করেছেন এই বোর্ডের জন্য, বিসিবির জন্য বা ক্রিকেটের জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ, সিকান্দার স্যার, লিটনকে 2008 সাল পর্যন্ত যদি বিবেচনা করে দেখেন, সেটা কি তাকে অ্যাওয়ার্ডের পড়া কিনা, যেহেতু বিশ্বকাপে একটা খেলতে পারেনি এই কারণে? না, আমার ধারণা যে ও যা কাজ করছে ভালো কাজ করেছে এবং ওর আন্ডারে এটা থাকলে আমাদের দল আরও ভালো করবে, গোছানো একটা দল আমরা পাবো। টি-20তে রিসেন্টলি আমরা মোটামুটি ভালো করেছি এবং ওর লিডারশিপে, এবং সেটার উপরই সে কারণের উপর বিশ্বাসটা রাখা এবং সে কারণে ওকে এই দায়িত্বে এখনও বহাল রাখা। আমাদের তো মোস্তাক আহমেদ ছিলেন, তো ওনাকে নেওয়ার পিছনে কি চিন্তাটা আছে যে একজন তো স্পিনার কোচ? টু বি অনেস্ট আমাদের যদি আমরা একটু হিসাব করি, আমাদের প্রায় 8-10 জন পেস বোলিং কোচ আছে, কিন্তু আমরা যে পিছন ফিরে তাকে 3 জন স্পিন কোচে বুঝে আমরা খুঁজে পাবো না আমাদের দেশের ভেতরে। সো ওই জায়গাটা খুব অ্যালার্মিং। আমাদের নিজস্ব কিছু স্পিন কোচ তৈরি করতে হবে। রফিক অলমোস্ট একটা রেডিমেড একজন লোক যে এখনই সার্ভ করতে পারবে। এর পাশাপাশি আমরা হয়তো 2-4 জনকে নিয়ার ফিউচারে আমরা দেখতে পাবো, যাদেরকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমরা একটা গ্রুম করার চেষ্টা করবো। কারণ আস্তে আস্তে আমরা যত ডিসেন্ট্রালাইজেশনে যাচ্ছি, আমরা এইগুলো কিন্তু ফেস করছি যে আমাদের কিন্তু যথেষ্ট লোকবল নেই, স্পেশালাইজড লোকবল নেই। এটা খুব প্রয়োজন হবে আমাদের। সো ওইটাকে মাথায় রেখেই রফিকও ইনক্লুড করা এবং এরপর আরও ইনক্লুশন আসবে। মোহাম্মদ রফিককে আপনার স্পেশালাইজড কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন, এটা কি ন্যাশনাল টিমের জন্য তার কন্ট্রাক্টটা কি হবে? আপাতত এটা 1 বছরের একটা কন্ট্রাক্ট। আমাদের মনে হয় যে মোহাম্মদ রফিকের মধ্যে ও যদি পারফরমেন্স দেখি, ওর খেলোয়াড়ি জীবনের পারফরমেন্স দেখি এবং এখনও যখন ওর খেলা আমরা দেখি, আমাদের অনেক সময় দেখে মনেই হয় না যে রিটায়ার করে একজন খেলোয়াড়। ওর যে ইন্টেন্ট থাকে মাঠের মধ্যে এই বয়সেও সাধারণ একটা খেলায়। সো আমার যে লট অফ থিংস ফর হিম টু অফার। ও যদি আমাদের জুনিয়র প্লেয়ার, ইন্টারমিডিয়েট লেভেলের প্লেয়ার, এমনকি সিনিয়র লেভেলের প্লেয়ার যারা স্পিন বোলিং করে তাদের সাথে যদি ও কাজ করে, তাদের ওর কাছ থেকে যে কিছু টিপস ওরা পায়, এটা আমাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে। আপনি একজন ফ্র্যাঞ্চাইজি লিগের ফ্র্যাঞ্চাইজি টিমের ওনার, বিপিএল এর কাছ থেকে দেখেছেন, মানে যখন বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি ওনার হয় অন্য টিমে বিপিএল এর পেমেন্ট একটা ইস্যু হয়, মানে ঢাকার প্লেয়াররা পেমেন্ট পাচ্ছে না, সেটা আপনার চোখে কেমন? আর প্লাস ঢাকার কিছু প্লেয়ার পেমেন্ট পেয়েছে, বাকি কিছু প্লেয়ার পেমেন্ট পাওয়া বাকি, পুরো ব্যাপারটা যদি একটু এলাবোরেট। ওইটা আমি উত্তর দিব। ওনার একটা উনি দেখেন। আচ্ছা, আর একটা উনি দেব। আচ্ছা, আমারটাই যদি আমি বলি তাহলে আপনি জানেন যে রাজশাহীর
আমরা সমস্ত প্লেয়ার্স পেমেন্ট আমাদের ফাইনাল ম্যাচের আগের দিন আমরা পরিশোধ করেছি এবং হোপফুলি এবার কিন্তু খুব বেশি কমপ্লেন নাই, ছোটোখাটো হয়তো কিছু কমপ্লেন আছে। আমরা মিঠু ভাই যেহেতু পুরো ব্যাপারটা দেখেছেন উনি বলবেন। ওনার থেকে এই কথাটা উঠে নিয়ে বলছি যে 2-3 দিন আগেও আমি বলেছি যে অ্যাকচুয়ালি যারাই টিম নেয় দে শুড ফলো রংপুর অ্যান্ড এই নতুন টিম রাজশাহী। দেখেন চ্যাম্পিয়নও হয়েছে, প্লেয়ারদেরও পেমেন্ট দিয়েছি, সবচেয়ে আগে ওনারা ক্লিয়ার করেছে। সো আমার কথাটা হচ্ছে যে আপনার কেউ টিম নিলে আপনার এইভাবে নেওয়া উচিত। হ্যাঁ, আর ঢাকার ব্যাপারে যেটা বলছেন আমরা 60 ডেজ, কিন্তু আমাকে ধরতে পারেন আপনারা যে মিঠু ভাই আপনি 60 দিন কেন দিলেন, কারণ আমরা সবাই আমরা ফ্র্যাঞ্চাইজিরও দিকে দেখছি, অন্যদের প্লেয়ারদেরও দেখছি। তো সুতরাং প্লেয়ারদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ ছিল। আপনার ঈদের আগে ওনারা বলেছিল যেটা ক্লিয়ার করে দিবে, কিন্তু ঈদের আগে তাদের একদম হিসাব অনুযায়ী 3,60,00,000 টাকা ছিল, যেটা এর মধ্যে ওনারা কিছু দিয়ে এটাকে 2,80,00,000 নিয়ে এসছে। এটা কিন্তু এক্সক্লুডিং ট্যাক্স, কিন্তু আমাদের আর কোনো ওয়ে নাই ওয়েট করার। তো সুতরাং আমরা প্রসেস অনুযায়ী আপনার আমাদের কাছে যে ব্যাংক গ্যারেন্টি ছিল সেই ব্যাংক গ্যারেন্টি কিন্তু এনক্যাশ করার জন্য আমরা ব্যাংকে দিয়ে দিচ্ছি। সো ওনারা যদি এর মধ্যে টাকা দিয়ে দেয়, নর্মালি 7 দিন নেয় ব্যাংকরা দিতে, যদি সেটা ওনারা দিয়ে দেয় তো ভালো, আমরা ওনাদের টাকাটা আরটিজিএস করে দিয়ে দিব, নয়তো এখান থেকে টিমগুলিকে মানে প্লেয়ারদের সব দিয়ে দিব। সিসি গেমের ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন। আপনারা তো ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশন লিগটা করেছেন, কিন্তু অলমোস্ট অর্ধেক ক্লাব নিয়ে আপনারা করেছেন, এবং আমরা যতটুকু জানি বা ইয়েতে আপনাদের বোর্ড মিটিংটা তো হয়তো তারা আসবেন না। ফাইনালি যদি প্রিমিয়ার লিগটা না করেন, নানা দিক থেকে প্রেশার আছে, বিশেষত প্লেয়াররা, আপনারাও এটা স্বীকার করবেন যে প্রিমিয়ার লিগটা তাদের জন্য সবচেয়ে বড় ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে একটা চিঠি দেওয়া হয়েছে। মানে ফাইনালি যদি আপনারা প্রিমিয়ার লিগটা না করতে পারেন, তখন আপনাদের বিকল্প কি হবে সেরকম কোনো চিন্তা আপনি আপনারা করেছেন নাকি আপনারা যে 5-6 ক্লাব বলে সেটা দিয়ে করছেন? ফার্স্টলি আমি যেটা মনে করি যে দেখেন আমাদের সবারই একটা উদ্দেশ্য হচ্ছে ক্রিকেটের উন্নয়ন। তো আমরা মনে করি যে এবং আমরা আশাও করি যে আমাদের এই আহ্বানে সবাই সাড়া দিবেন, সবগুলো ক্লাবই অংশগ্রহণ করবেন, সেটাই আমরা আশা করছি। কারণ আমরা নিশ্চয়ই কোনো ক্লাবই ক্রিকেটের বিপক্ষে না, শুধু আমাদের মধ্যে কোনো ভিন্নমত থাকতে পারে, কিন্তু আমি আশা করছি বা আমরা সবাই আশা করছি যে সবাই আমরা ক্রিকেটে তারা অংশগ্রহণ করবেন। ক্রিকেটারদের জন্য আপনিও জানেন যে হ্যাঁ, যদি এরকম যদি হয়েই যায় তাহলে তখন আমরা বিকল্প ভাববো যে অবশ্যই আমরা চাই যে যে কোনোভাবেই হোক আমাদের খেলাগুলোকে চালু থাকুক এবং ক্রিকেটের উন্নয়নের জন্য আমরা সব ধরনের প্রিপারেশন নেব বা সব ধরনের কর্মসূচি নেব। আচ্ছা, কি বলবো, যেটা বললাম যে এখানে হচ্ছে যে অস্থিরতা চলছে এবং সেটা আলোচিত যে কাজ হচ্ছে ওটা নাই, এরকম চলে যাচ্ছে। ভাই অস্থিরতা থাকলে তুমি আমার এখানে দেখতা, আর ইয়েতে কি ইরাকের যে ছিল তথ্যমন্ত্রী ছিল, হ্যাঁ, যখন একেবারে শেষ মুহূর্তে এসে কিন্তু দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে আমরা আমেরিকান বাহিনীকে ধ্বংস করে দিচ্ছি, শেষ না এখানে ধ্বংস করার জন্য এবং শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কিন্তু হ্যাঁ কে হ্যাঁ যিনি আমরা তো আমাদের জায়গাতে প্রশ্ন এনজয় না বেসিক্যালি শোনো, জিনিসটা হচ্ছে যে যেটা আমরা শুনছি একটা এনকোয়ারি কমিটি হচ্ছে, লেট দেম ডু দেয়ার ওয়ার্ক। আমরা এখানে মিঠু ভাই বলো, ফাহিম ভাই বলো, বাবু ভাই বলো বা রুবা বাপা বলো, সবাইকে একটা কাজ দেওয়া হয়েছে। আমরা এখন বেসিক্যালি আমাদের যার যার দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে কিছু হয় উই আর নট ওয়ারিড। হ্যাঁ, আমরা আমাদের কাজ পর্যন্ত করছি এখানে। তো তোমরা সবাই জানো যে এগুলি হচ্ছে আমরা জাস্ট প্যাশন হিসাবে এসে সার্ভিসটা দিচ্ছি। আমি একটু অ্যাড করি যে আমরা প্রায় 9 ঘন্টা সেটা হলো যে ভোট চলছে, অনেক সিদ্ধান্ত হচ্ছে, ভেতরে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ অনেক বেশি এক্সপেন্ডিচার বাড়ানো হচ্ছে, এরকম একটা প্রতিবাদকতা হয়েছে আপনাদের মিটিংয়ের ভিতরে যে সিএফও কিংবা আদার্স যাদের নিয়োগ দিচ্ছে তাদের অনেক বেশি বেতন দেওয়া, এগুলি নিয়েও আপত্তি উঠেছে। তো এই ব্যাপারগুলো একটা ক্লিয়ার করবেন। এখন এই বোর্ড দিয়ে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে এই বোর্ড টিকবে কিনা, যে আলোচনাটা আপনার বাইরে হচ্ছে, এটা কতটা এফেক্ট করছে বাংলাদেশের ক্রিকেটে এবং আপনারা কি কাজ করতে পারছেন কিনা ঠিক মতো, এটা একটা উত্তর দেবেন। আর ম্যাডামকে জিজ্ঞেস জানতে চাই, ম্যাডাম আপনার এর আগে বিপিএল নারী বিপিএল হওয়ার জন্য যে একটা প্রক্রিয়া গত বছর নেওয়া হয়েছিল, সেই প্রক্রিয়াটা ওনারা ফেল করেছিলেন। এবছর আপনারা অলরেডি একবার ফেল করেছেন এবং সেকেন্ড টাইম আসবেন, আদৌ কি আসলে আপনারা এটাকে আদৌ মুখ দেখেন? আচ্ছা, তাহলে আপা আগে বলে নিও। হ্যাঁ নেন। কি হয়েছে? আচ্ছা, শোনা যাচ্ছে তো না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা,
যেটা উইমেন্স বিপিএল সেটা আমরা অলরেডি আপনাদেরকে একটা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছি যে আমরা এটা জুলাই মাসে করব, 10th of জুলাইতে হবে এবং 21st জুলাইতে এটার ফাইনাল হবে। এটার ওপেনিংটা হবে বগুড়াতে, তো আমরা বগুড়াকে সংযোজন করেছি স্টেডিয়াম, তারপরে চিটাগং অ্যান্ড দেন তারপর ঢাকাতে হবে। হ্যাঁ, এবং ডেফিনেটলি আমি যেটা রিইটারেট করব যে উইমেন্স বিপিএল অবশ্যই হবে এবং এখানে 3টা টিম খেলবে। আমাদের মেয়েরাও খুব উৎসাহী, ওরা জুন মাসে যাচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলতে, অ্যাজ ইউ নো, ওরা ওখান থেকে আসবে, তারপরে আমাদের গেমটা শুরু হবে। এবং অলরেডি আমাদের আমরা এখানে অন্যান্য যারা টিম ওনার্স আছে তাদের থেকেও উৎসাহ পাচ্ছি, যারা প্লেয়ার আছে ইন্টারন্যাশনাল প্লেয়ার সেটা আছে। তো আমরা এটা জুলাইতে অবশ্যই এটা সম্পন্ন করব। হ্যাঁ, মিঠু ভাই না বাবু ভাই? আরে বাবু আমরা এদিকে আসতে পারি। কি? ব্যাপারটা হলো যে আপনারা ক্লাবগুলোকে এখন ইনভাইট করেছেন মিটিং এর জন্য, which is fine, কিন্তু সেটা এপ্রিল মাসে এসে এখানে মানে ক্লাবগুলো আসবে কি না আসবে সেটা তো আপনাদের ভাবার বিষয় না, আপনাদের কাজগুলো করে দেওয়া উচিত ছিল। এপ্রিল মাসে শেষে চিঠি দেওয়ার পরে আপনারা এখন মাত্র তাদেরকে মিটিং এ ডাকছেন। তো আপনাদের এত লেটটা কেন হলো? মানে ঢাকা প্রিমিয়ার লিগের মতো একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট নিয়ে আপনাদের এখনো পর্যন্ত এই চিঠি দেওয়ার আগ পর্যন্ত কি উদ্যোগ নিয়েছেন একটা যদি থাকে একটু বলবেন, আর কেন লেট হলো একটু কাহিনী বলবেন। এইটা আমার কাছে মনে হয় যে আপনারা সবাই জানেন যে আমরা ইন্টারনালি কিন্তু ওনাদের সবার সাথে যোগাযোগ করেছি, এবং এটা যে এখন করা হচ্ছে এরকম ব্যাপারটা না। এখন তো ফর্মালি চিঠি দেওয়া হয়েছে, আমরা চেষ্টা করেছি যে সবার সাথেই ইন্টারনালি তাদের সাথে কমিউনিকেশন করে আপনার প্রিমিয়ার লিগটা শুরু করার আর কি। সুতরাং এই চেষ্টাটা যে এখন করা হচ্ছে এরকম না আর কি। প্রথম বিভাগ যখন আপনারা করেছেন যেটা করেছেন আপনারা আপনাদের প্রসিডিউরটা ফলো করেছেন, কিন্তু প্রিমিয়ার লিগের দ্বারা এসে কোনো প্রসিডিউর আমরা দৃশ্যমান দেখিনি। সো সেটা কেন? না, আপনি মানে নট টেকিং এনিবডিজ সাইড। নর্মালি কি হয়, প্রিমিয়ার লিগটা কিন্তু যখন বাংলাদেশ টিমের প্লেয়াররা অ্যাভেলেবেল থাকে তখনই হয়। সো আপনি যদি সিরিয়ালি দেখেন, নোমান ভাই নাও এগ্রি করতে পারেন ম্যাক্সিমাম সময়। আচ্ছা, যাই হোক, আমি শেষ করে নিই, তারপর আপনার ইয়েস। এখন না এখানে এইবার হচ্ছে যে আমাদের দেখেন জানুয়ারিতে শেষ হয়েছে, যে প্ল্যানিংটা ছিল জানুয়ারি মাসে শেষ হয়েছে আমাদের বিপিএল, অনেক কষ্ট হয়েছে কিন্তু শেষ হয়েছে। তারপর কিন্তু ওয়ার্ল্ড কাপে যাওয়ার কথা ছিল, ওয়ার্ল্ড কাপের তো আগেই প্ল্যানিং ছিল। তারপরে যেহেতু ইলেকশনটা ছিল, হ্যাঁ, ইলেকশনের পরে তার আগে কিন্তু আমরা দেখেন ফার্স্ট ডিভিশন অ্যান্ড সেকেন্ড ডিভিশন শেষ করেছে। আমরা এক্সপেক্ট করছিলাম যে, বারবার বলছি, আমি অ্যাজ এ ফর্মার ক্রিকেটার হিসেবে বলছি, কোয়াবের মেম্বার বলেন আর হিসেবে বলছি যে খেলার সাথে অন্য কিছু আমাদের মিক্স করা উচিত না। হ্যাঁ, সো এখন জিনিসটা হচ্ছে যে আমরা চাই, কারণ এটা আপনার এটা এগ্রি করতেই হবে যে প্লেয়ারদের, এই যে মিড লেভেল প্লেয়ারদের, আপনি প্রিমিয়ার লিগ বলেন আর এই থার্ড ডিভিশনের প্লেয়ারদের বলেন, এই খেলাটার উপরেই কিন্তু তারা সারা বছর চলে। তাদের ইকুইপমেন্ট বলেন, বাসার খরচ বলেন, প্র্যাকটিস খরচ বলেন, এটার উপর করে। সো না এখন কাজ হচ্ছে না, এখন কাজ হচ্ছে না আমাদের থেকে, কিন্তু আমরা ফুললি রেডি, আম্পায়ার নিয়ে রেডি, ম্যাচ রেফারি নিয়ে রেডি, উইকেট নিয়ে রেডি, প্লেয়াররাও রেডি। এখন যারা অন করে আসতে চাচ্ছে না, আপনার এই কোয়েশ্চেনটা আমার মনে হয় আপনারা তাদেরও করা উচিত। যেগুলো কিছু হলে আমরা একটা প্রেস রিলিজ পাই, তদন্ত কমিটি হলে আমরা প্রেস রিলিজ পেয়ে গেলাম। প্রিমিয়ার ডিভিশন নিয়ে আপনারা কি প্রেস রিলিজটা দিয়েছেন এখন পর্যন্ত? কোনো কিছু দিয়েছেন না। আমি বারবার সেটাই বলছি যে আমি তাদেরকে তখনই প্রশ্ন করতে পারতাম, আপনি দলবদলের তারিখ ঘোষণা করেছেন, কোনো ক্লাব আসেনি, আমি আপনাকে ধরতে পারতাম। আপনারা মিটিং ইনভাইট করেছেন, তারা আসেনি, আমি আপনাকে ধরতে পারতাম। আপনি এপ্রিল মাসের 8 তারিখে এসে আপনারা মিটিংয়ে প্রথম তাদেরকে ইনভাইট করছেন, ইন্টারনালি যোগাযোগ তো আসলে কারণ ওইটাও দেখতে নরমালি আপনাদের দিক থেকে একটা পদক্ষেপের কথা আমি জানতে চাচ্ছি। না এই পদক্ষেপ, এই প্ল্যান তো ছিলই। কারণ আপনি ইলেকশনের সময় আমরা খেলা দিইনি, তারপরে আপনি দেখেন, আমি জাস্টিফাই করতে চাচ্ছি না, তারপরে ঈদের একটা বড় ছুটি হয়ে গেছিলো। তো সব সময় প্ল্যান ছিল এরকম সময় প্রিমিয়ার লিগ করা হবে। সো এখন সেই জন্যে, হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমরা আগে দিলাম না কেন। আমি যদি সিসিডিএম হইতাম রাইট আনসারটা দিতে পারতাম। হ্যাঁ, সিসিডিএম হলে রাইট আনসার করতে, কিন্তু আই এম নট ডিফেন্ডিং এনিবডি, বাট বেসিক্যালি এই জন্যে এসছে। কিন্তু আমরা চাই একদম মনে প্রাণে, সব ডিরেক্টর বলেন, প্রেসিডেন্ট বলেন, সবাই আমরা চাই যাতে খেলাটা হোক। অ্যান্ড আটমোস্ট রিকোয়েস্ট করছি টিমগুলিকে, আবনি বলেন, মোহামেডান বলেন, যে বাকি সব টিম বলেন, সবাইকে রিকোয়েস্ট করছি যে এই খেলে
ক্রিকেট খেলাটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই জরুরি। তো এটা আমরা যদি করতে পারি, আর অন্যান্য জিনিস যা আছে সেটা তো সাইমেলটেনিয়াসলি প্যারালালি চলছেই, চলুক। যাতে আমাদের রিকোয়েস্ট, আমার মনে হয় সবারই রিকোয়েস্ট, যেন আমরা ক্রিকেটের সাথে জড়িত, আমরাও নোমান ভাই সহকারে সবারই ইচ্ছা যে খেলাটা একসঙ্গে হোক। কিন্তু আজকে বোর্ড মিটিং করলাম এবং এখানে কিন্তু বেশ কিছু এজেন্ডা নিয়ে আমরা শুধু ফরওয়ার্ড লুকিং যে কী কী জিনিস আরও করা যায়। আজকে যেসব ডিসিশনগুলো আপনারা শুনলেন, বেশ কিছু ডিসিশন নেওয়া হয়েছে স্পেসিফিক কমিটি হয়ে, কিন্তু আমরা কমিটির চেয়ার এক একজনকে ইলেক্ট করে তাদের দিয়ে কিন্তু কাজগুলো করানো হচ্ছে। সো আমাদের আসলে আমরা সবাই দায়িত্বশীল এখানে যারা আছে, এবং আমরা যে কাজ আমাদের করার কথা আমরা সেদিকে আসলে লক্ষ্য রাখছি, আর যেটা হবার সেটা হবে, আমরা যাতে ঠিকমতো কাজটা করতে পারি। কি? না, আপনি একটা জিনিস বলছেন, হয়তো আপনারা কিছু ইনফরমেশন হয়তো পেয়েছে। দেখেন, একটা ফার্স্ট টাইম বিসিবির একটা হিস্ট্রিতে আপনার একটা প্রফেশনাল ওয়ান অফ দ্য বেস্ট HR কোম্পানিকে দিয়ে অ্যাসেসমেন্ট করে, তাদের অ্যাডভার্টাইজমেন্ট করে, তারপর আমরা শর্টলিস্ট করা হয়েছে। আপনার যে ইনফরমেশন আপনি বলছেন, ইয়েস ইট ইজ কারেক্ট, কিন্তু দ্যাট উই হ্যাভ টু ব্যালেন্স। কথাটা বলছেন, এটা সব সময় সব কোম্পানি চলার সময় হয়। যখন আপনিও একটা সংস্থায় কাজ করেন, যখন নতুন লোক নেয় তখন হয়তো একটা বেশি দিয়ে নিতে হয়, কিন্তু এটা সব কোম্পানিতে যেইভাবে ব্যালেন্স করা হবে, এই ক্রিকেট বোর্ডেও সেই ব্যালেন্স করা হবে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।